সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। এই মাসের ২ তারিখ FreeBSD অপারেটিং সিস্টেমের একটি নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। আপনাদের মধ্যে যারা আমার একটি নিরীহ ডিমনের গল্প পর্বটি দেখেছিলেন তারা জানেন এর আগে আমরা স্বাভাবিকভাবে বিএসডির ইতিহাস দেখেছি। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলি ক্যাম্পাসে ইউনিক্সের যে মুক্ত সংস্করণ বিকশিত হয়েছিল তার নাম বার্কলি সফটওয়্যার ডিস্ট্রিবিউশন বা বিএসডি। বিএসডি সোর্স কোডের উপর ভিত্তি করে এখনও যেসব ডিস্ট্রিবিউশন টিকে আছে তার মধ্যে FreeBSD অন্যতম। এই অপারেটিং সিস্টেমটির সাথে আমার প্রথম পরিচয় আসলে ডেবিয়ানের মাধ্যমে। প্রথম যখন GNU লিনাক্স ব্যবহার করতে শুরু করি তখন ডেবিয়ানের ওয়েবসাইট থেকে জানতে পারি লিনাক্স কার্নেল ছাড়াও FreeBSD কার্নেল ব্যবহার করে একটি স্বতন্ত্র ডেবিয়ান সংস্করণ প্রকাশিত হয়ে থাকে। এখন যদিও এই প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে, সেই সময়ে আমি বিএসডি নিয়ে আগ্রহী হই। রিচার্ড স্টলম্যানের GNU প্রকল্পের বিভিন্ন উপাদান এবং লিনাক্স কার্নেল উভয়ই পূর্ণাঙ্গ ইউনিক্স ক্লোন হিসেবে তৈরি করা হয়। এদিকে FreeBSDর মতো আধুনিক বিএসডি অপারেটিং সিস্টেমগুলি রিসার্চ ইউনিক্সের সোর্স কোডের ওপেন সোর্স রিরাইট। আমরা এর আগে দেখেছি GNU লিনাক্স ও FreeBSD উভয়ের উপর ভিত্তি করে তৈরি অপারেটিং সিস্টেমই ইউনিক্স সার্টিফিকেট অর্জন করেছে। তো FreeBSDতে কি আদৌ এমন কোনো বিশেষত্ব আছে যেটা GNU লিনাক্সে পাওয়া সম্ভব নয়? আজকের পর্বে FreeBSDর পঞ্চদশ সংস্করণ নিয়ে আলোচনা করতে করতে আমরা মূলত এই প্রশ্নটির উত্তর খুঁজব। GNU লিনাক্সের সাথে তুলনা করতে গিয়ে আমাদের রেফারেন্স ডিস্ট্রিবিউশন হবে ডেবিয়ান, কেননা আমার মনে হয়েছে FreeBSD ও ডেবিয়ানের ডেভেলপমেন্ট, প্রকাশনার সময়কাল ও কিছু কাঠামো অনেকটাই কাছাকাছি। চলুন তবে শুরু করা যাক। FreeBSD ওয়েবসাইট থেকে ইনস্টলার ইমেজ ডাউনলোড করার পর সেটা USB ডিস্কে রাইট করা, তারপর সেই USB ডিস্ক থেকে বুট করে আপনার কম্পিউটারের ডিস্কে FreeBSD ইনস্টল করা, এই ধাপগুলি আমরা এর আগে যে ডেবিয়ান ও ফেডোরা ইনস্টলেশনের সময় দেখেছি তার চাইতে একদমই আলাদা কিছু নয়। FreeBSD ইনস্টলার এখনও পুরোপুরি টেক্সট ভিত্তিক, তারপরও প্রতিটি ধাপ বেশ সহজ করে উপস্থাপন করা হয়েছে যাতে করে GNU লিনাক্সের কোনো ডিস্ট্রিবিউশন ইনস্টল করেছেন এমন একজন ব্যবহারকারীর পক্ষে FreeBSD ইনস্টল করতে মোটেও কষ্ট হবে না। পঞ্চদশ সংস্করণে FreeBSDতে বেশ কিছু নতুন সংযোজন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল FreeBSD প্যাকেজ ম্যানেজার PKG এর মাধ্যমে বেস বা মূল অপারেটিং সিস্টেমের ম্যানেজমেন্ট। এর আগে FreeBSD কার্নেল ও অন্যান্য সিস্টেম উপাদান আপডেট করতে হতো FreeBSD আপডেট নামের একটি কমান্ডের মাধ্যমে, আর ইউজার প্রোগ্রাম বা পোর্ট করা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হতো PKG নামের একটি কমান্ডের মাধ্যমে। FreeBSD 15-এ আমরা টেকনোলজিক্যাল প্রিভিউ হিসেবে PKG কমান্ডের মাধ্যমেই আস্ত সিস্টেম ম্যানেজমেন্টের সুযোগ পেয়ে যাই। পরবর্তী FreeBSD সংস্করণগুলিতে এটি বোধহয় ডিফল্ট আচরণ হিসেবে গৃহীত হবে। এতে করে FreeBSD আরও অনেকটা ডেবিয়ানের মতো হয়ে যায়, কারণ আমরা জানি ডেবিয়ানের অ্যাপ্ট কমান্ডের মাধ্যমেই সিস্টেম ও ইউজার প্রোগ্রাম সহ সব রকম প্রোগ্রামের ম্যানেজমেন্ট হয়ে থাকে। এছাড়া এই সংস্করণে FreeBSD রিপ্রোডিউসিবল বিল্ড সুবিধাও এনেছে। FreeBSD ইনস্টলার যখন আপনার ডিস্ক ড্রাইভ পার্টিশন করতে আসবে তখন আমরা ZFS ফাইল সিস্টেম ব্যবহারের সুযোগ পাব। সোলারিস ইউনিক্সের জন্য বিকশিত এই ZFS বা ZFS একটি কপি অন রাইট ফাইল সিস্টেম, যাতে ডেটা করাপশন প্রতিরোধ, স্ন্যাপশট নেওয়া ইত্যাদি নানা আধুনিক সুবিধা দেওয়া হয়ে থাকে। সমস্যা হলো ZFS প্রকাশিত হয়েছিল CDDL নামে একটি মুক্ত লাইসেন্সে, যেটি মুক্ত হওয়া সত্ত্বেও GNU জেনারেল পাবলিক লাইসেন্স বা GPL এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এজন্য লিনাক্স কার্নেলের সাথে সচরাচর এই আধুনিক ফাইল সিস্টেমটি দেওয়া হয় না। GNU লিনাক্স ডিস্ট্রিবিউশন যেমন ডেবিয়ান আপনি চাইলে ZFS ফাইল সিস্টেমে ইনস্টল করতে পারবেন, তবে সেটা কোনো অর্থেই সহজ কাজ নয়। আমার মনে হয় রুট ফাইল সিস্টেমের জন্যই ZFS ব্যবহার করতে চাইলে FreeBSD সবচেয়ে সহজ পন্থা। FreeBSD 15-এ দেখতে পাচ্ছি আমার AMD GPU নিজে থেকে শনাক্ত করে ফার্মওয়্যার ইনস্টল করার সুযোগ দেওয়া হচ্ছে। এটিও ডেবিয়ানের সাথে তুলনীয় এবং আমার মনে হয় চমৎকার একটি নতুন সংযোজন। শেষ যখন FreeBSD ব্যবহার করেছিলাম তখন গ্রাফিক্স ড্রাইভার ইনস্টলের পূর্বে এই ফার্মওয়্যারটি ম্যানুয়ালি ইনস্টল করতে হয়েছিল। রুট অ্যাকাউন্টের একটি স্বতন্ত্র পাসওয়ার্ড দিতে হবে এবং সবশেষে একটি ইউজার অ্যাকাউন্ট তৈরির পর আমাদের ইনস্টলেশন সম্পন্ন হবে। এখানে বলে রাখা ভালো, নতুন ইনস্টল হওয়া সিস্টেমে আপনার পরিচিত সুডো কমান্ডটি পাবেন না,
সেটি pkg install sudo কমান্ডের মাধ্যমে আমরা ইনস্টল করে নিতে পারবো। ইউজার অ্যাকাউন্ট তৈরির সময় খেয়াল করে দেখবেন আমার ইউজার অ্যাকাউন্টকে হুইল ও অপারেটর নামে দুটি গ্রুপে যোগ করেছিলাম। vi sudo কমান্ডটি রুট ব্যবহারকারী হিসেবে ইস্যু করে হুইল কমান্ডের সদস্যদের sudo ব্যবহারের অনুমতি দিতে হবে। তার জন্য এই একটি লাইন আনকমেন্ট অর্থাৎ শুরুতে এই হ্যাশ চিহ্নটি ডিলিট করে দিলেই হবে। এখন আপনি চাইলে sudo pkg install ইত্যাদি ব্যবহার করতে পারবেন, ঠিক যেভাবে ডেবিয়ান বা উবুন্টুতে sudo apt install ব্যবহার করে থাকেন। FreeBSDতে থার্ড পার্টি প্রোগ্রামগুলি পোর্ট হিসেবে পাওয়া যায়। আগে যেমন বলেছি, এই পোর্টগুলি মূলত অপারেটিং সিস্টেম থেকে স্বতন্ত্র। GNU লিনাক্সে জনপ্রিয় ডেস্কটপ এনভায়রনমেন্ট যতগুলি আছে তার প্রায় সবগুলি FreeBSDতে পোর্ট আকারে পাবেন, অর্থাৎ pkg কমান্ডের মাধ্যমে ইনস্টল করা যাবে। কিছু ডেস্কটপ এনভায়রনমেন্টের জন্য কিছু বাড়তি কনফিগারেশন প্রয়োজন হতে পারে, তবে অবশ্যই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইনস্টলের পূর্বে আপনার কম্পিউটারের গ্রাফিক্স ড্রাইভার ইনস্টল করতে ভুলবেন না। FreeBSDতে লিনাক্স কার্নেল থেকে DRM GPU ড্রাইভার পোর্ট করা হয়েছে এবং ইউজার স্পেস মেসা ড্রাইভারও পাবেন। FreeBSDতে ইনস্টল ও কনফিগারেশনের সময় হাতের কাছে অন্য একটি কম্পিউটার বা ফোনে FreeBSD হ্যান্ডবুক খুলে রাখা একটা ভালো বুদ্ধি। FreeBSDর হার্ডওয়্যার কম্প্যাটেবিলিটি এখনও GNU লিনাক্সের মতো ততটা ভালো নয়। বেশ অনেকগুলি ওয়্যারলেস চিপ যেমন ব্লুটুথ ও ওয়াইফাই এর যন্ত্রাংশ FreeBSDতে এখনও কাজ করে না। পঞ্চদশ সংস্করণে এই দিকটায় প্রাধান্য দেওয়া হলেও আপনার ব্লুটুথ ও ওয়াইফাই কাজ নাও করতে পারে, সেই প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া ডেস্কটপ এনভায়রনমেন্টে ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হওয়া এখনও FreeBSDতে বিশেষ আরামদায়ক অভিজ্ঞতা নয়। আবার ধরুন কোনো বাহ্যিক ডিস্ক যেমন USB ড্রাইভ সংযুক্ত করার সাথে সাথে আপনার গ্রাফিক্যাল ফাইল ম্যানেজারে সেটা দেখতে পাবেন, সেরকমটা আশা করবেন না। নিজে হাতে নানা কনফিগারেশনের পর এগুলি অনেকটাই ঠিক করা সম্ভব, তবে পুরোপুরি প্লাগ অ্যান্ড প্লে অভিজ্ঞতা FreeBSD থেকে এখনই আশা না করাই ভালো। স্বাভাবিকভাবে ল্যাপটপের চাইতে ডেস্কটপ কম্পিউটারের জন্য FreeBSD বেশি উপযোগী বলে আমার মনে হয়, তাও কমপক্ষে বছর 7 পুরনো ডেস্কটপ হলে ভালো হয়। তবে FreeBSD প্রতি রিলিজেই আগের চাইতে বেশি ব্যবহারকারী বান্ধব হয়ে উঠছে। হয়তো আরও কয়েক সংস্করণ প্রকাশিত হবার পর বর্তমানে ঘাটতিগুলিও আর থাকবে না। বহু বছর GNU লিনাক্স ব্যবহার করার কারণে আসলে FreeBSDর বিভিন্ন কনফিগারেশন হাতে ধরে করা আমার কাছে তেমন কঠিন কিছু মনে হয় না। তবে আগে উইন্ডোজ বা ম্যাকওএস ছাড়া আর কিছু ব্যবহার করেননি বা ইউনিক্স সিস্টেমের কনফিগারেশন কিভাবে কাজ করে জানেন না, এমন একজন ব্যবহারকারীর হাতে আমি FreeBSD তুলে দেব না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আধুনিক অনেক GNU লিনাক্স ডিস্ট্রিবিউশন এখন পূর্ণাঙ্গ ডেস্কটপ অপারেটিং সিস্টেম হিসেবে বিকশিত হয়। FreeBSDর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। এটি মূলত সার্ভার অপারেটিং সিস্টেম বা বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি। তার মানে এই নয় যে এটি ডেস্কটপ হিসেবে ব্যবহার করা যাবে না। BSD 4.3 সংস্করণকে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ সফটওয়্যার প্রোগ্রাম বলে বিবেচনা করা হয়। এর উত্তরসূরি FreeBSD অপারেটিং সিস্টেম নিয়ে আমার সবসময়ই একটা শ্রদ্ধা কাজ করে এসেছে। FreeBSD পোর্ট সংকলনে GNU লিনাক্সের জন্য তৈরি প্রায় সব প্রোগ্রাম পাওয়া যায়, তবে ব্যক্তিগতভাবে আমি অন্তত যে অসুবিধায় পড়ি সেটা হলো এই পোর্ট করা প্রোগ্রামগুলি PKG দিয়ে ইনস্টল করতে অনেক বেশি সময় লাগে। FreeBSDর PKG অল্প কয়েকটি সার্ভারে চলে এবং সেগুলি সবসময় চালু থাকে না। আরেকটি সমস্যা হলো, যেহেতু পোর্ট সংকলনটি মূল অপারেটিং সিস্টেমের বাইরে নিয়ন্ত্রিত হয়, কোনো একটি প্রোগ্রাম পোর্টে সবসময় থাকে না। হয়তো আমি PKG আপগ্রেড কমান্ড ইস্যু করলাম, তাতে আমার ওয়েব ব্রাউজার আনইনস্টল হয়ে গেল। অতীতে এরকম সমস্যার কারণে আমি চিরস্থায়ীভাবে GNU লিনাক্স ছেড়ে FreeBSDতে চলে আসিনি। আর সত্যি কথা হলো, আসার দরকারও কি আছে? FreeBSD হ্যান্ডবুকে এই প্রসঙ্গে একবার একটা কথা দেখেছিলাম, ইফ ইট ain't broke, don't fix it। একটি মুক্ত সফটওয়্যার ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম ব্যবহার করে আপনি যদি সন্তুষ্ট থাকেন, সেখান থেকে আরেকটিতে যাওয়ার বিশেষ কোনো যৌক্তিকতা নেই। FreeBSDর এই পরামর্শটি আমার মনে হয় খুবই দারুণ। তা সত্ত্বেও FreeBSD ব্যবহারের মাধ্যমে অনেকটা রেট্রো কম্পিউটিংয়ের স্বাদ মেলে, বেশিরভাগ আধুনিক GNU লিনাক্স ডিস্ট্রিবিউশনে এখন আর যেরকমটা মেলে না। আমি নিজে FreeBSDতে অনেক কিছু নিজের হাতে কনফিগার করতে গিয়ে ইউনিক্স সিস্টেম সম্পর্কে অনেক কিছু জেনেছি, যেসব কনফিগারেশন GNU লিনাক্সে এখন আর সেভাবে করতে হয় না।
এছাড়া ব্যক্তিগতভাবে আমার মনে হয় সিস্টেম প্রোগ্রামিং শেখার ক্ষেত্রে আপনি যদি একটি কার্নেল নিয়ে ঘাটাঘাটি করতে চান, সেক্ষেত্রে লিনাক্স কার্নেল এখন অনেক বেশি বড় এবং জটিল আকার ধারণ করেছে। সেই তুলনায় FreeBSD কার্নেলের সোর্স কোড থেকে শিক্ষালাভ একজন নতুন শিক্ষার্থীর জন্য আরও বেশি সহজ হবে। FreeBSD এর অনেকটা মিনিমালিস্ট কোডিং পন্থা আমার কাছে বেশ ভালো লাগে। শেখার জন্য FreeBSD এখনও চমৎকার একটি সিস্টেম। সবচেয়ে বড় কথা, মুক্ত সফটওয়্যার জগতে বিকল্প থাকা সবসময়ই ভালো একটা দিক। GNU লিনাক্সের বিকল্প হিসেবে আমরা FreeBSD ব্যবহার করি বা না করি, এর অস্তিত্ব সবসময়ই গুরুত্বপূর্ণ। তো কে ব্যবহার করেছেন BSD? কমেন্টে FreeBSD বা অন্যান্য BSD নিয়ে আপনাদের মতামত জানান। সেই সাথে নতুন আসা দর্শকদের অনুরোধ রইল আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার। সবাইকে ধন্যবাদ।